ওগো, আমি মরার পরে আমার ৩ সন্তানকে তুমি দেখে রেখো। ওদের যেন কোনো অভাব না হয়। আমি মনে হয় আর বাঁচব না। আমার এখানেই জীবন শেষ। তুমি ওদেরকে দেখে রেখো। ওদের কোনো কষ্ট দিও না। তুমি আমাকে এইভাবে রেখে কিভাবে গেলে? আমি এই ৩ সন্তানকে এখন কিভাবে মা-বাবা দুজনের আদর দেব? আমি কিছুই বুঝতে পারছি না। ওগো, তুমি আমাকে ছেড়ে কেন গেলে? আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। মিনু তার ৩ কন্যা সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তার স্বামী রোহান তাদেরকে ভরণ-পোষণের জন্য কাজ-কাম রেখে বাড়িতে থাকে দেখাশোনা করানোর জন্য। তখনই তাদের পাশে একটা ভাবি আসে। কি রোহান ভাই, আর কতদিন এভাবে বাসায় বসে থাকবেন এই মেয়েদেরকে দেখার জন্য? এখন তো আপনার একটা বিয়ে করা উচিত, যেন সে আপনার মেয়েদের খেয়াল রাখতে পারে এবং আপনি বাহিরে কাজ করতে পারেন। না হলে কিভাবে সংসার চলবে বলেন? সেটা ভাবি ঠিকই বলেছেন। কিন্তু আমার ৩ কন্যা সহ কেই বা আমাকে বিয়ে করতে চাইবে বলুন? আমিও তো সেটাই ভাবছিলাম। কিন্তু পরে যা ভাবলাম যে আমাকেই বা কে বিয়ে করবে খুঁজে পাচ্ছি না। আরে আপনি ওটা নিয়ে টেনশন করবেন না। আমার একটা খালাতো বোন আছে, খুবই সুন্দরী। তার জন্য আপনার কাছেই তো আসলাম বিয়ের প্রস্তাব নিয়ে। সে এসবে রাজি আছে। আমি ওর সাথে কথা বলেছিলাম। ওর সাথে আপনার বিয়ে হলে ও খুবই ভালো মেয়ে। অনেক খেয়াল রাখবে। শোনো, তোমাকে নিয়ে এসেছি আমার ৩ কন্যা সন্তানকে দেখে শুনে রাখার জন্য। তাদের যেন কোনো অসুবিধে না হয় সেদিকে তুমি খেয়াল রাখবে। তাদের জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। তাদের প্রতি খুবই যত্নবান হবে। আমি কয়েকদিনের জন্য বাহিরে যাব। ও নিয়ে আপনি টেনশন করবেন না। আপনি নির্দ্বিধায় যান, নিশ্চিন্তায় যান। আমি ওদেরকে খুবই যত্ন করব। আমি ওদেরকে নিজের মায়ের মতনই খেয়াল রাখবো। ওরা তো আমারও সন্তান। আমি জন্ম দেইনি তাই কি হয়েছে? ওদেরকে মায়ের মমতা দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে আমি বড় করে তুলব। উফ, এদের এত ঘ্যানঘ্যানি আর ভালো লাগে না। এত ঘ্যানঘ্যানি কি সহ্য করা যায়? একে তো একটা বাচ্চাকেই মানুষ করতে এত হিমশিম, তার উপরে আবার তিনটে বাচ্চা মেয়ে। ইস, এই সম্পত্তির লোভ যদি না থাকতো না, তাহলে আমি কখনোই এই লোকটাকে বিয়ে করতাম না। 3টে বাচ্চাকে আবার কে মানুষ করতে চাবে? হুম। আহারে, বাচ্চাগুলো কিভাবে কান্না করছে! আমার মনে হয় ওদের খুবই ক্ষুধা লেগেছে। ওদেরকে দুধ খাওয়াতে হবে। আর এই ডাইনিটা তো খাওয়াচ্ছে না, আমি গিয়ে খাওয়াই। এই নে মা, তোরা ফিটার খা। তোদের মা তো আর তোদেরকে খাওয়াবে না, আমিই তোদেরকে খাওয়াচ্ছি। তোরা বড় হয়ে আমাকে মনে রাখিস কিন্তু। ইস, তোদের বাড়িতে আসলে এই 3 কন্যা সন্তানের জ্ঞান 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 জ্ঞানীতে আমার আর কথাই বলা হয় না তোর সাথে। আমি যে কত মিস করি তোকে, কি আর বলবো বল। এদেরকে কোনো কিছু ব্যবস্থা কেন করছিস না তুই? না হলে তো সারা সম্পত্তি এরাই নিয়ে যাবে। এদেরকে কোনো ব্যবস্থা কর। একদম ঠিক বলেছ আপু। এদের জ্বালায় আমিও বাঁচি না। সারাক্ষণ এদের খেয়াল রাখতে হয়। আমি এদের জন্য আমার নিজের খেয়াল রাখতে পারি না। না পারি নিজের রূপচর্চা করতে, না পারি ভালো মতো খেতে, না পারি কোনো কিছু করতে। এদেরকে মাঝে মধ্যে মনে চায় মেরেই ফেলি, কিন্তু কি করে মারবো কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো বুদ্ধি দাও না কেন আপু? তবে আর বলছি কি, এদেরকে সরিয়ে দে। এই সম্পত্তির জন্যই তো তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছি না? এরা থাকলে তুই তো সম্পত্তিই পাবি না। শুধু শুধু মিছে মিছে এত কষ্ট হচ্ছে তোর। তুই এদেরকে সরিয়ে দে। তারপরে এই বিশাল সম্পত্তির মালকিন হবি তুই। আর আমাকেও খাওয়াস কিছু। আজ তোদের মায়ের কথা শুনলাম, ওরা নাকি তোদেরকে মেরে দেবে। এতদিন তোদের সাথে থেকে থেকে আমার মায়া বসে গেছে রে। আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক। আজ থেকে তোরা সবাই আমার ওখানে থাকবি।
আমার দুনিয়ায় থাকতি, অনেক সুখে থাকতি। রাত তখন প্রায় 11টা। আমি তখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম। গ্রামের রাস্তা খুবই অন্ধকার, চারপাশটা হু হু করছে অন্ধকারে। চারপাশে তাকাতেই চোখে পড়ছে ঘন কালো জঙ্গল, শিহরিত হয়ে যাচ্ছে। কোনো মতে মনকে সামাল দিয়ে নিজের পথে এগোতে লাগলাম। হঠাৎ কেমন জানি কার পায়ের শব্দ পেলাম। থেমে দাঁড়ালাম। মধ্যবয়স্ক গামছাধারী একটি লোক এগিয়ে আসছে ধীর পায়ে আমার দিকে। তাকে দেখে কেমন জানি অস্বাভাবিক মনে হলো, কিন্তু উপায় নেই, কথা বললাম। এত রাতে তোমার এই রাতে একা একা হাঁটতে ভয় লাগছে না? যত দ্রুত সম্ভব এই রাস্তা থেকে বাড়ি চলে যাও, না হলে অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে তোমার সাথে। তখন তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। তুমি আমার কথা বুঝতে পারছো তো? আমি তোমাকে সাবধান করছি, পালিয়ে যাও, পালিয়ে যাও। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন মশাই। আমি তো অফিস থেকে আজ প্রথম এখান দিয়ে আসলাম। আসলে গাড়ি পাইনি তো, এই কারণে আর কি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি, যেন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারি। তবে আপনার কথা শুনে তো আমার কেমন জানি লাগছে। আর যাই হোক, আমি না হয় চাকরি থেকে আসছি, আপনি এত রাতে এখানে কি করছেন? আমার কথায় লোকটি পাত্তা দিল না। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা বোঝাতে চাচ্ছেন আমাকে। কিন্তু আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। উনি কিছুক্ষণ পরে কেমন জানি একটা অস্বাভাবিক করতে লাগলেন। আমার ওনাকে দেখে ভয় লাগতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই ওনার সারা শরীর যেন ফ্যাকাশে হয়ে যায় এবং উনি অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে আমি ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করি। পালাতে পালাতে একটা বাড়ির সামনে গিয়ে পড়ি। কোনো কিছু না ভেবেই সেখান থেকে দেখতে লাগলাম যে বাড়িতে কেউ আছে কিনা। বুঝতে পারলাম কেউ আছে। তখন কাউকে ডাক দিলাম। বাবা, বাড়িতে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করবেন দয়া করে। আমি একটা বিপদে পড়েছি। কেউ কি আছেন এই কুঁড়ে বাড়িতে? আমাকে কি দয়া করে একটু সাহায্য করবেন? কেউ আছেন? বাইরে বের হলে একটু উপকৃত হতাম। যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাইরে বের হয়ে আসেন দয়া করে। আমার এরকম আকুতি মিনতি দেখে বাড়ি থেকে একটা বুড়ি বের হয়ে আসলো। তিনি কোনো কিছু না বলেই কিছুক্ষণ আমাকে দেখতে লাগলেন। ওনার চাহনি ছিল মারাত্মক, তবুও আমি কিছু বললাম না। তুমি এখানে কি করছো বাছা? এত রাতে? এই রাস্তা তো মোটেই ভালো নয়। তুমি একা একা এই পথে কোত্থেকে এসেছো? মনে হচ্ছে এই গায়ে নতুন এসেছো। কি বা বিপদ হয়েছে তোমার শুনি, বলো। ওনাকে সব খুলে বলায় উনি আমাকে তার ঘরে আশ্রয় দিলেন আর উনি বাইরে চলে গেলেন। আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে কিছু একটা শব্দে আমি উঠে গেলাম। আমি বুঝতে পারলাম কেউ যেন বিড়বিড় করছে আর ছুরি ধার দিচ্ছে। অনেক দিন থেকে এইদিকে কোনো মানুষের দেখা পাইনি। আজ কপালটা ভালো, মানুষটি কোত্থেকে যে জুটেছে।
আর সেই ভুল হবে ছুরিটাকে ধার দিয়ে। এইসব শুনে আমি সেখান থেকে দৌড়ে পালালাম। পালাতে পালাতে আমি আমার বাড়িতে পৌঁছালাম। তারপর থেকে আর কোনোদিন সে পথে পাড়ি